প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি জাহেদা শফির মহিলা কলেজ, জামালপুর। আমি আসলে তোমাদের অর্থনীতি পড়াবো। অর্থনীতির প্রথম ক্লাসটি তোমরা ইতিমধ্যেই পেয়েছ। বিভাগীয় প্রধান স্যার বিস্তারিত বলেছেন, তবু আমি একটু বলবো যে অর্থনীতির অর্ধবার্ষিক পরীক্ষায় আমরা প্রথম পত্র থেকে 3টি অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে আমরা 3টি অধ্যায়, মোট 6টি অধ্যায় পড়াবো। প্রথমেই আমরা প্রথম পত্রের 3টি অধ্যায় পড়াবো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। 3জন স্যার আমরা পালাক্রমে 3টা অধ্যায় পড়াবো। আমি তোমাদেরকে পড়াবো দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। মানে প্রথমেই জানতে হয় আমাদেরকে ভোক্তা কি। আচ্ছা, আমি যদি বলি ক্রেতা কি বা ক্রেতা কে, তুমি কিন্তু বলতে পারবে যে যিনি দ্রব্য ক্রয় করে তাকেই ক্রেতা বলে, বা কোনো কিছু ক্রয় করে তাকেই ক্রেতা বলে। এরকম আমরা যদি বলি ভোক্তা কি বা কে, যদি আমরা বলি ভোক্তা কি বা কে, এই যে ভোক্তা, তাহলে আমরা কিন্তু বলতে পারি ভোক্তা মানে যে ভোগ করে বা যে ভোগ করা মানে খায়, দ্রব্য খায়, এরকম বিষয়। তাহলে আমরা বলতে পারি যে দ্রব্য, কোনো দ্রব্য ভোগ করে সেই ভোক্তা। আর উৎপাদক বলতে কাকে বুঝি? যে কোনো জিনিস উৎপাদন করে তাকে উৎপাদক বলা হয়। সেটা হইতে পারে ধান, চাল, ডাল উৎপাদন করে যিনি কৃষক ভাই, তাকে আমরা উৎপাদক বলতে পারি। মুরগির ফার্ম আছে, সে মুরগি উৎপাদন করে, ডিম উৎপাদন করে, তাকে আমরা উৎপাদক বলতে পারি। তাহলে আমরা ভোক্তা বুঝলাম যিনি কোনো দ্রব্য ভোগ করে তাকে ভোক্তা বলা হয়, বা কোনো কিছু ভোগ করে তাকে ভোক্তা বলা হয়। আর উৎপাদক যিনি উৎপাদন করে তাকে আমরা উৎপাদক বলে থাকি। আর আচরণ, হ্যাঁ, এই দুইটার আচরণ। ভোক্তা মানে কোনো ব্যক্তি, অবশ্যই ব্যক্তি ভোগ করে, কোনো ব্যক্তি, আমরা মানুষের ভোগ নিয়ে আলোচনা করব, পশু পাখির না। এবং উৎপাদক, এইটাও কোনো মানুষ যিনি উৎপাদন করে দ্রব্য। তাহলে এই দুই ধরনের মানুষের আচরণ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ভোক্তা কী ধরনের আচরণ করে, উৎপাদনকারী কী ধরনের আচরণ করে। অর্থাৎ ভোক্তা দ্রব্য খাওয়ার ক্ষেত্রে কখন কম খায়, কখন বেশি খায়, আবার উৎপাদনকারী কখন বেশি উৎপাদন করে, কখন কম উৎপাদন করে, শাক, ধান, পাট, চাল। আবার কখন সে এই উৎপাদনকারী উৎপাদন করে দ্রব্যটা বাজারে বেশি বিক্রি করে, বা কখন বাড়িতে তার গোলাঘরে মজুত করে রেখে দেয়, বিক্রি করে না, সামনে বিক্রি করার জন্য অপেক্ষা করে। এই ধরনের কাজ কারবারগুলাই আমরা এখানে পড়ব, হ্যাঁ, বিস্তারিত এই অধ্যায়ে। তাহলে আজকের পাঠ, আজকে আমরা আসলে কী কী জিনিস পড়ব সেটা দেখি। আজকে তো পুরো অধ্যায় পড়া সম্ভব না, এটা অনেক বড় একটা অধ্যায়, এই বইয়ের সবচেয়ে বড় অধ্যায়ের মধ্যে একটা। আজকে তাহলে আমরা দেখব চাহিদা কাকে বলে, চাহিদা কি সেটা, চাহিদার বৈশিষ্ট্য দেখব, এবং চাহিদার প্রকারভেদ দেখব, এবং আরও দেখব চাহিদাবিধি, চাহিদাবিধির শর্ত দেখব। তোমাদের বইতে দ্বিতীয় অধ্যায়ে প্রথম দিকে এই বিষয়টা নাই, প্রথম দিকে আছে উপযোগ, এবং 7-8 পেজ পরেই চাহিদা আছে। আর এই অধ্যায়ে আছে মূলত চাহিদা, যোগান, এই সম্পর্কিত নানান বিষয়, এবং আছে উপযোগ। আর যেহেতু অর্থনীতির মূল বিষয় হচ্ছে চাহিদা যোগান, আমরা এইটা দিয়েই শুরু করব। আর উপযোগটা পড়ব আমরা একটু একটু পরে পড়ব, এই চাহিদা যোগান পড়ার পরে যে এটা পড়ব। তাহলে আমরা শুরু করি, আজকে চাহিদা শুরু করি। আমরা শুরু করার আগে আমি আরেকটু বিষয় তোমাদেরকে বলে নিতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা অর্থনীতি নিয়েছ অনেকের কাছেই শুনবা, ও মা তুমি অর্থনীতি নিয়েছো, এ তো অনেক কঠিন সাবজেক্ট, অসম্ভব, পারবা না। তোমাকে ভয় দেখাবে, তোমাকে ভীত করে তুলবে তাদের কথাবার্তা। আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমি অনেক বিষয় পড়েছি, এসএসসি, এইচএসসি এবং এই অনার্স মাস্টার্স মিলিয়ে। আমি বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, ধর্ম পড়েছি, ভূগোল পড়েছি, গণিত পড়েছি, সাধারণ গণিত পড়েছি, তারপরে আমি বিজ্ঞান পড়েছি, অনেক বিষয় পড়েছি। এর মধ্যে অর্থনীতির মতো এত মজার, এত আনন্দের, এত চমৎকার বুঝার বিষয় আমি আর একটিও পাইনি। আমার সায়েন্স থাকার কারণে আমি সায়েন্সের সাবজেক্টগুলো, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এগুলোও পড়েছি। এত মজা আমি কোনো সাবজেক্টে পাইনি।
এবং তোমরাও মজা পাবে। বিষয়টা চমৎকার একটা সাবজেক্ট, পড়তে গেলেই মজা পাবে। এবং যদি আমরা ক্লাসরুমে যেতে পারতাম তাহলে আরও বেশি আনন্দদায়ক হইতো। আমরা এই অনলাইন ক্লাসেও বেশ আনন্দের সাথেই এই অর্থনীতি পড়ব। শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে। আরেকটু বিষয় বলে নেই, অর্থনীতি ইন্টারমিডিয়েটের 2টা বইতে প্রথম দ্বিতীয় পত্রে যা কিছু আছে, একটা বিষয়ও তোমার অজানা না, একটা বিষয়ও তোমার পড়ার বাইরে না। তুমি সব জানো, সব পারো। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে, স্যার সব যদি পারি, সব যদি জানি, তাহলে বই পড়ার দরকার কি, ক্লাসে আসার দরকার কি, তাহলে খালি পরীক্ষার হলে যায় লিখে দিব, তাহলেই তো হয়। হ্যাঁ, এই চমৎকার প্রশ্ন। সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি জানো, কিন্তু এটা একটু গুছালোভাবে, একটু সুন্দর করে প্রশ্নটা যেভাবে আসছে ওইভাবে করে একটু লেখা, যাতে পরীক্ষক বা টিচার যিনি খাতা দেখবেন উনি দেখে চমৎকৃত হন। সেই জন্য সুন্দরভাবে গুছায় লেখার জন্য তোমাকে একটু ক্লাসে আসতে হবে এবং দেখতে হবে, শুনতে হবে মনোযোগ দিয়ে স্যারদের কথা। আমি একটা উদাহরণ দিব। ধরো তুমি বাসায় অনেক কিছু রান্না করতে পারো, মেহমান আসলে রান্না করে প্লেটে সুন্দর করে দিয়ে তার সামনে দাও, খায়, হ্যাঁ, চমৎকৃত হয়, চমৎকার রান্না। কিন্তু তুমি তো টিভিতে আবার রান্নার অনুষ্ঠানও দেখছো কি ওরা কত সুন্দর করে প্লেটিংটা করে, প্লেটে কত সুন্দর করে সাজায় দেয় জিনিসটা। তুমি একই জিনিস রান্না করছো, এত সুন্দর সাজাইতে পারো না। এই যে সুন্দর করে উপস্থাপন করা, কারোর সামনে, পরীক্ষকের সামনে খাতায় লিখে উপস্থাপন করা, এই জিনিসটার জন্যই তুমি আমার ক্লাস শুনবা, আমাদের ক্লাস শুনবা, ক্লাসে আসবা, দেখবা। এর বাইরে আর কিচ্ছু না। আমি বললাম, আবারও বলছি, জোর গলায় বলছি, প্রত্যেকটা জিনিস এই বইয়ের তুমি জানো, তুমি নিজের থেকে জানো, নিজে করেছো, নিজে দেখেছো, অথবা তোমার বাবা করছে, তোমার মা করছে, তোমার ভাই বোন করছে, তোমার পাড়া প্রতিবেশী বা তোমার দেশের মানুষ, সমাজের মানুষ এই কাজগুলো হরহামেশাই করে। জাস্ট আমি যখন বলবো তুমি শুনবা আর তুমি বলবা, হ্যাঁ হ্যাঁ এইটা তো, হ্যাঁ এইটাই তো হয়, এইটাই তো করি, এইটাই তো ঠিক। এই কথাগুলো তোমার মুখ দিয়ে বের হয়ে আসবে যখন তুমি একটার পর একটা লেকচার শুনবা, দেখবা। আজকের ক্লাসেই তুমি বলবা, হ্যাঁ আরে এইটা তো করিই তো আমরা, এটা আবার পড়া লাগেনি, জানিই তো আমরা। এই অবস্থাগুলোই প্রত্যেক ক্লাসে তৈরি হবে। জাস্ট ভয় পাওয়ার কিচ্ছু নেই, শুধু উপভোগ করো পড়াটা, দেখো তুমি সব পারো, শুধু একটু মিলিয়ে নিবা, আর কিচ্ছু না। অর্থনীতির কঠিন কিচ্ছু নেই, আমি খুঁজে পাইনি অর্থনীতির কঠিন কিছু, এবং খুবই সহজ, খুব মজার। তোমার দুনিয়াটা খুলে দেবে, আর এই জিনিসটা এইভাবে হয়, এটা এই হয়, তুমি খুব চমৎকৃত হবা। ঠিক আছে, আমরা আজকে তাহলে পড়া শুরু করি। বলছিলাম আজকে প্রথম আমরা পড়ব চাহিদা। এই যে চাহিদা আমরা প্রথমেই পড়ব। তাহলে আরেকটা বিষয় আমি বলি, প্রত্যেকটার সাথে সাথে একটু ইংরেজি শব্দগুলোও শিখতে হবে। চাহিদাকে বলি ডিমান্ড, এইটা তোমাকে জানতে হবে। চাহিদা মানে হচ্ছে ডিমান্ড। আরেকটা কথা বলি, অর্থনীতিতে প্রত্যেকটা সংজ্ঞাই হচ্ছে তোমার দুইভাবে পড়া হয়, দুইভাবে। দুইটা ভাব কি, একটা ভাব হচ্ছে অর্থনীতি সম্পর্কে সাধারণ লোক, কোনো একটা বিষয় সম্পর্কে সাধারণ লোক কী মনে করে। হ্যাঁ, ধরো এই চাহিদাটাই, হ্যাঁ, সাধারণ লোক কী মনে করে, অর্থাৎ যিনি সাধারণ লোককে, যিনি অর্থনীতি বই পড়েন নাই, যার পড়ার দরকার নাই, যিনি অর্থনীতি সম্পর্কে জানেন না, যিনি অর্থনীতির ছাত্র না, শিক্ষক না, অর্থনীতি বই পড়েন নাই, এই ধরনের লোকগুলা অর্থনীতির বিষয়গুলোকে নিয়ে কীভাবে ভাবে, তারা কি মনে করে, কি বলে। যেমন এই চাহিদা বা ডিমান্ড, এইটাই একজন সাধারণ লোক, ধরো একজন রিক্সা চালক, সে ভ্যান চালক, মাঠে কাজ করে, সে কোনোদিন স্কুলেই যায় নাই, ক খ বই পড়েনি, অর্থনীতি বই তো পড়ে, উনি এই চাহিদাটাকে কি মনে করে, এই রকম একটা কথা বলে। অর্থনীতির সংজ্ঞাগুলোতে সবসময়, প্রায় সময় 95% সময় দেখবে এই দুইটা বিষয় বলে, একবার সাধারণত, একবার অর্থনীতির ভাষায়। আর অর্থনীতির ভাষায় মানে তুমি আমি অর্থনীতি পড়ছি, বা যারা ইতিপূর্বে পড়েছে, বা যাদের অর্থনীতি জানা দরকার, অর্থনীতির ভাষায় বলা দরকার, ব্যবসা বাণিজ্য করে, এদের জন্য হচ্ছে এই অর্থনীতির ভাষায়। এই দুইটা কেন একসাথে নিয়ে আসে, কারণ তুমি আজকে অর্থনীতি না পড়ার আগে এতদিন তুমি সাধারণের মধ্যে ছিলা, তুমি কিভাবে সাধারণভাবে এই জিনিসটা চিন্তা করতা, আর আজকে অর্থনীতি পড়া শুরু করার পরে, ছাত্র হওয়ার পরে তুমি কিন্তু অর্থনীতির ভাষায় এই জিনিসটা বুঝতে শিখবা। সেই জন্যই দুইটা সংজ্ঞা দিয়ে দুইভাবেই বুঝে তোমার এই জায়গার মধ্যে পার্থক্যটা কি, তুমি আগে কিভাবে ভাবতা, আর এখন অর্থনীতির ছাত্রী হিসাবে, শিক্ষার্থী হিসেবে কীভাবে ভাববা, এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য দুইটা ভাবেই আমাদেরকে এইখানে পড়াবে। আমরা তাহলে দেখি, প্রথমেই বলছে সাধারণ অর্থে। সাধারণ অর্থে মানে কি, তুমি না, এই সমাজের সাধারণ লোক যারা অর্থনীতি পড়ে নেই, তারা কি বুঝে চাহিদা বলতে। তাহলে আমি আবার একটু ছোট গল্পের মতো বলি। আমি একদিন রিক্সায় চড়ে যাচ্ছি, অটো রিক্সায়, যে প্যাডেল করতে হয় না, ব্যাটারিতে চলে, এই যে আগের রিক্সার মতোই, এই রিক্সাতে। আমি বললাম, চাচা রিক্সা কার?
বললো আমার তো রিক্সা, এটা ভাড়া রিক্সা। আচ্ছা, তাহলে আপনার নিজের রিক্সা নাই কেন? বলছে আমার তো একটা স্বপ্ন আছে বাজান রিক্সার, কিন্তু টাকা তো লাগবে 60,000, আমি পাবো কোথায়? সে কি বলল? তার স্বপ্ন আছে। স্বপ্ন, স্বপ্ন মানে মনের আকাঙ্ক্ষা, মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে তার যদি একটা রিক্সা থাকতো 50,000 টাকার। তার মনে একটা স্বপ্ন আছে, তার মনে একটা আকাঙ্ক্ষা আছে, তার মনে একটা ইচ্ছা আছে। এই যে এইটা সে কিন্তু জানে না, সে বলে ফেলছে চাহিদার বিষয়টা। এই যে তার মনে আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, তার স্বপ্ন আছে একটা রিক্সা পাওয়ার, এইটাই কিন্তু সাধারণ লোকের ভাষায় চাহিদা। অর্থাৎ সে বলতেছে আমার তো এইটার স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল রিক্সার, অর্থাৎ এইটাই তার চাহিদা, সে প্রকাশ করতেছে। আবার এইখানে এইবার আমরা একটু দেখি যে কি বলছে। দেখো, সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা, অভাবকে বোঝায়। অর্থাৎ ওই রিক্সাওয়ালা চাচার নিজের একটা রিক্সা নাই, এইটা তার অভাব। আবার তার প্রত্যাশা, প্রত্যাশা মানে কি? আমি প্রত্যাশা করি যে আমি ফার্স্ট ডিভিশন পাবো, জিপিএ 5 পাবো, 4 পাবো, এরকম এরকম রিক্সাওয়ালা প্রত্যাশা করে তার একটা রিক্সা হবে। প্রত্যাশা মানে এক অর্থে আশা করা, প্রত্যাশা, আশা করা। এবং আকাঙ্ক্ষা মানে স্বপ্ন, তার মনের লালিত ইচ্ছা, স্বপ্ন, এইরকম বিষয়। তাহলে আমরা এইটা কিন্তু একটা এমসিকিউ চলে আসে অনেক সময়, সাধারণ অর্থে চাহিদা বলতে কী বোঝায়। তাহলে আকাঙ্ক্ষা শব্দ থাকলে সেইটাও লিখবো, আকাঙ্ক্ষা না থাকলে, প্রত্যাশা থাকলে সেটা লিখবো, হ্যাঁ, অভাব থাকলে সেইটাকেই বলবো। যদি বলে এই সাধারণ অর্থে চাহিদা কি, ক খ গ ঘ থাকলো, তাহলে এগুলার মধ্যে থেকে অ্যান্সার আমরা দিয়ে দিব। আমরা বলেছিলাম যে সাধারণ অর্থেরটা তো চিন্তা করেই, পাশাপাশি হচ্ছে অর্থনীতি কিভাবে চিন্তা করে সেটাও আমাদেরকে জানতে হয় প্রত্যেকটা সংজ্ঞায়। তাহলে আমরা দেখি, এই যে বলছে কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে চাহিদার বলতে তিনটি বৈশিষ্ট্যকে নির্দেশ। কয়টা বৈশিষ্ট্য? এটা আরেকটা এমসিকিউ রেডি। অর্থনীতি এর কি বলছে? চাহিদার অর্থনীতিতে চাহিদার কয়টি বৈশিষ্ট্য আছে? কয়টা? তিনটা। চারটাও না, দুইটাও না, তিনটা। কয়টা? তিনটা বৈশিষ্ট্য। এমসিকিউ রেডি আসবে কিন্তু। তাহলে তিনটা বৈশিষ্ট্য কি কি আমরা দেখি। 1 নম্বর বৈশিষ্ট্য বলছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কি? আমি কিন্তু বলছি, আকাঙ্ক্ষা মানে মনের স্বাদ, স্বপ্ন, ইচ্ছা, হ্যাঁ, পাওয়ার প্রত্যাশা। অভাব মানে আমার নাই, এই জিনিসটা যদি থাকতো, আমার গাড়ি নাই যদি থাকতো, 5 তলা বাড়ি নাই যদি থাকতো, এই যে মনের একটা স্বপ্ন, আমি গাড়ি কিনবো, বাড়ি করব, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এইটাকেই বলছে 1 নম্বরটা। তাহলে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ভিক্ষুকেরও থাকতে পারে। ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করে, গাড়ির জানালা দিয়ে টাকা নেয়, ভিক্ষা নেয়, তখন কিন্তু এই গাড়ি দেখে দেখে তার মনেও কিন্তু স্বপ্ন থাকতে পারে, আমি কিন্তু একটা লাল গাড়ি কিনবই, অনেক এই বড় উঁচা অনেক দামি, এইরকমই কিনবো। মনে স্বপ্ন থাকতে পারে, স্বপ্ন সবাই দেখতে পারে, আমি আমেরিকায় যাব, আমি প্লেনে চড়বো, আমি সুন্দরবনে যাব, হ্যাঁ, অনেক কিছুই এরকম যে কোনো স্বপ্নই থাকতে পারে। স্বপ্ন দেখতে পয়সা লাগে না, টাকাও লাগে না, কিছুও লাগে না, স্বপ্ন সবাই দেখতে পারে। এই 1 নম্বর গেল। 2 নম্বর বলছে, দেখো 2 নম্বর বলছে দ্রব্যটি ক্রয়ের প্রয়োজনীয় অর্থ, বা এটাকে এইটাও বলা যায় ক্রয় ক্ষমতা। হ্যাঁ, তাহলে তুমি স্বপ্ন দেখতেছো গাড়ি কিনবা, টাকা লাগবে না? তাহলে 2 নম্বর বিষয় হচ্ছে যেই স্বপ্ন আকাঙ্ক্ষা আছে, এটা পূরণ করার জন্য প্রয়োজনীয় অর্থ লাগবে। আর অর্থকেই বলা হয় ক্রয় ক্ষমতা। অর্থাৎ গাড়ি কেনার ক্ষমতা কি? তোমার হাতে 10টা আঙুল, এক হাতে আমার 5টা, তোমার 10টা, এই মানে তোমার হাতে বেশি শক্তি, তোমার গাড়ি দিয়ে ফেলবে? দিবে না। কি দিবে? তোমার পকেটে টাকা আছে কিনা, এই গাড়ি কেনার ক্ষমতা আছে কিনা। অর্থাৎ এই টাকাকেই বলা হচ্ছে ক্রয় ক্ষমতা। আরেকটা হচ্ছে দ্রব্যটি, আরেকভাবে বলা যায় দ্রব্যটি ক্রয়ের প্রয়োজনীয় অর্থ। আমার দেশে টাকা, আমেরিকায় ডলার, ভারতে রুপি থাকলেই গাড়ি কিনতে পারবা। আর 2 নম্বরের পরে 3 নম্বরে হইল অর্থ ব্যয়ের ইচ্ছা। হ্যাঁ, টাকা আছে কিন্তু তুমি গাড়ি কিনতে চাও না টাকা ব্যয় করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিব। আমার এলাকায় এক খুব ধনী লোক ছিল, তার শুনেছি যে ব্যাংকে আরও 20 বছর আগেই তার ব্যাংকে ছিল 10 কোটি টাকা এবং তার প্রচুর ইনকাম, তবু সে রিকশায় উঠে অন্যের সাথে ভাগ করে 4 টাকা ভাড়া হইলে সে দেয় 2 টাকা, আরেকজন দেয় 2 টাকা। সে কিন্তু গাড়ি কিনতে পারে, তার অনেক টাকা আছে, তার মনে অন্যদের গাড়ি দেখে গাড়ি কেনার আকাঙ্ক্ষা হয় 1 নম্বর, প্রয়োজনীয় অর্থ আছে। 3 নম্বর, গাড়ি কিনতে গেলে 30 লাখ টাকা লাগবে। সে একটু কৃপণ লোক ছিল, এই যখন গাড়ি কিনতে 30 লাখ টাকা লাগবে মনের মধ্যে হয়, তখনই তার কলিজার মধ্যে একটা এইরকম চিপ দেয় যে আরে এত টাকা ব্যয় করে গাড়ি কিনবো, গাড়ি কিনে না। অর্থাৎ আমি যদি বলি যে এই ভদ্রলোকের 2টাই আছে, আকাঙ্ক্ষা, অন্যের গাড়িতে চড়ে দেখে মন চায় আমার যদি একটা গাড়ি থাকতো। 2 নম্বর, প্রয়োজনীয় অর্থ আছে, কিন্তু এই লোকটা একটু কৃপণ কিসিমের হওয়ায় সে অর্থ ব্যয় করে গাড়ি কিনতে চায় না। তাহলে আমরা বলতে পারি
আমরা বলতে পারি এই লোকটার ক্ষেত্রে চিন্তা করে বলতে পারি 1 নম্বর আকাঙ্ক্ষা আছে, ইয়েস। যদি বলি যে এই আমি যেই লোকের কথা বললাম তার গাড়ি কেনার আকাঙ্ক্ষা আছে মনে, তাহলে অ্যান্সার হইল ইয়েস, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ। 2 নম্বর তার প্রয়োজনীয় অর্থ আছে, তাহলে আমি টিক দিতে পারি, বলতে পারি হ্যাঁ তার প্রয়োজনীয় অর্থ আছে, ইয়েস, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ। 3 নম্বর সে কি অর্থ ব্যয় করে দোকানদারকে দিয়ে গাড়িটা কিনতে চায়, সে কি টাকা ব্যয় করতে চায়, ইচ্ছুক ব্যয় করতে। তুমি বলবা না এ তো কৃপণ, তার তো এই ইচ্ছা নাই, তাহলে এইটা দিব ক্রস, 3 নম্বরটা ক্রস। আর অ্যান্সার যদি বলি আসবে নো, নো, না, না। অর্থাৎ এই ক্ষেত্রে 2টায় টিক আসলো আর 1টায় ক্রস আসলো। যদি এই 3টাতেই টিক আসতো তাহলে এই অর্থনীতির ভাষায় এই 3টা বৈশিষ্ট্য ফুলফিল হইতো এবং এইটা ওই ব্যক্তির চাহিদা হইতো। যেহেতু 2টা ফুলফিল হয়েছে, একটা ফুলফিল হয় নাই, তাহলে এইটা তার চাহিদা হবে না, এটা তার চাহিদা হবে না। আমি আরও একটা ছোট্ট উদাহরণ দিব। ধরো তুমি আজকে কলেজে আসার জন্য বের হইছো বাসা থেকে, তোমার পকেটে 5টা টাকা আছে এবং তুমি দেখলা তোমার কলমের কালি নাই, কলম নাই, আজকে লিখবা কীভাবে? তাহলে তোমার একটা কলম কেনার ইচ্ছা আছে, এই যে আকাঙ্ক্ষা আছে মনের মধ্যে, আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে। স্বপ্ন এত ছোট জিনিস যে না বলাই ভালো। স্বপ্ন থাকবে গাড়ি বাড়ি, বড় চাকরি, বিদেশ ঘোরা, এইসব। ধরলাম আকাঙ্ক্ষা বা ইচ্ছে আছে একটা কলম কেনার, তোমার 5 টাকা আছে পকেটে দিয়ে, হ্যাঁ, এই কলম কেনার আকাঙ্ক্ষা আছে, তোমার পকেটে প্রয়োজনীয় 5টা টাকাও আছে। তাহলে 1 নম্বরে টিক, কলম কিনতে চাও, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা। 2 নম্বরে প্রয়োজনীয় 5 টাকা আছে তোমার পকেটে, 2 নম্বরও তুমি টিক পাইলা, ইয়েস, ইয়েস বা হ্যাঁ, হ্যাঁ আসলো। 3 নম্বরে তুমি চিন্তা করলা, এই যে 3 নম্বর অর্থ ব্যয় করার ইচ্ছা, তুমি চিন্তা করলা 5টা টাকায় আছে, কলম কিনলে টিফিনের সময় তো সিঙ্গারা খাইতে পারবো না, থাক এই মুহূর্তে 5 টাকা ব্যয় করে আমি কলম কিনবো না। ক্লাসে যে বন্ধুর কাছ থেকে কলম একটা ধার করে, বান্ধবীর কাছ থেকে আজকের ক্লাস চালায় দিব, নয়তো স্যারের কাছ থেকে নিয়ে চালায় দিব, অসুবিধা নাই। তাহলে এই 2টাতে টিক, আকাঙ্ক্ষা আছে, দ্রব্যের প্রয়োজনীয় অর্থ আছে, কিন্তু তুমি অর্থ ব্যয় করতে ইচ্ছুক না। এই মুহূর্তে তুমি তুমি কৃপণ না, তুমি একটা পরিকল্পনা করছো জাস্ট। তুমি কিন্তু কৃপণ আমি বলি নাই, জাস্ট তুমি একটা পরিকল্পনা করছো যে আজকে আমার টিফিনের পরেও ক্লাস করতে হবে, ক্ষুধা লেগে যাবে, তাহলে আমি এই কাজটা করি। তাহলে তুমি একটা পরিকল্পনা করছো, তাতে 3 নম্বর অর্থ ব্যয় এখন করে কলমটা কিনতে চাচ্ছ না। এই মুহূর্তে আজকে সকালে ক্লাসে আসার আগ মুহূর্তে এই কলমটা তোমার চাহিদা না, তুমি চিন্তা করছো বাসায় যেয়ে আবার 5টা টাকা নিয়ে তারপরে কলম কিনবা বিকালবেলা। সেই বিকালবেলা তোমার আকাঙ্ক্ষা আছে, প্রয়োজনীয় অর্থ আছে এবং তুমি অর্থ ব্যয়ও করতে চাও। বিকালবেলা 3টাতেই ইয়েস, ইয়েস, ইয়েস আসতেছে এবং 3টাতেই টিক পড়তেছে, তখন এটা তোমার চাহিদা। তাহলে চাহিদা কি অর্থনীতির ভাষায়? এই 3টা বৈশিষ্ট্য ফুলফিল করতে হবে। অ্যান্সার যদি ইয়েস, ইয়েস, ইয়েস আসে, 3টাতেই যদি টিক পড়ে, তাহলে ওইটাই তোমার চাহিদা, অন্যথায় এটা তোমার চাহিদা না। আমি এইবার একটু তোমাকে বাস্তব জীবনে, তুমি বলতে পারো তাহলে চাহিদা পড়ে বাস্তব জীবনে কি কাজে লাগে, আমি একটু ক্লিয়ার করে যদি বলি। হ্যাঁ, আমাদের দেশে কিছু কয়েক বছর আগে এরকম ঘটনা ঘটেছে, টিভিতে রেডিওতে আমি দেখেছি যে পাখি জামা বের হয়েছে, অনেক জামা বের হয়, দোয়েল, কাকড়া, পাখি, কত নামের যে জামা ঈদের সময় বের হয়, এরকম পাখি নামের জামা বের হয়েছে। তো সেই জামা কিনতে না পেরে কোনো মেয়ে এরকম আত্মহত্যা করছে, আল্লাহ মাফ করে দেখ। চিন্তা করতে পারো যে জামা কিনতে পারে না, এই জন্য সে আত্মহত্যা করছে। আমি বিশ্বাস করি সে যদি অর্থনীতির এই চাহিদার এই লেকচারটুকু শুনতো, এইটুকু পড়তো, তাহলে সে আত্মহত্যা করতো না, কারণ ওই পাখি জামা তার চাহিদা না। কিভাবে চাহিদা না? হ্যাঁ, তার 1 নম্বরে তার স্বপ্ন আসছিল একটা পাখি জামা কেনার, 1 নম্বরে স্বপ্ন তো ভিক্ষুকেরও থাকবে গাড়ি কেনার, এইটা আটকানোর কোনো দরকার নাই, আটকাবেও না 1 নম্বর। 2 নম্বর বলছে দ্রব্যটি ক্রয়ের প্রয়োজনীয় অর্থ। ধরো ওই মেয়ের বাবা চাকরি করে 10,000 টাকা, এরা 2 বোন এবং বাবা মা, তো 10,000 টাকা ঈদে পাইছে, ওই জামার দাম 6,000 টাকা, তাহলে তারে 6,000 টাকার জামা কিনে দিবে, বোনকে দিবে কি, বাবা কি, মা কি, সেমাই চিনি কিনতে হবে, মাংস কিনতে হবে, হ্যাঁ ঈদের সময় কত কিছু। তাহলে তারে যদি 6,000 টাকা দিয়ে জামা কিনে দেয়, তাহলে তো এইটা অন্যদের জন্য আর কিছু কেনার থাকবে না, সম্ভব হবে না, ঘর ভাড়া, কারেন্ট বিল, নানান কিছু দিতে হবে। তাহলে এই 1 নম্বর তার আকাঙ্ক্ষা, স্বপ্ন আছে পাখি জামার, কিন্তু প্রয়োজনীয় অর্থ কি তার বা তার বাবার আছে কিনে দেওয়ার মতো? নাই তো। তুমি যদি বলো যে না আসছেই তো, 10,000-এর মধ্যে 6,000 দিয়ে ফেলবে, এটা দিয়েই কিনে ফেলবো, তো অবিবেচকের মতো হলো। তুমি তো বিবেচনা প্রসূত কথা বলতেছো না। তোমার বোন আছে, বাবা আছে, মা আছে, ঘর ভাড়া, কারেন্ট
বিল, কত খরচ, বাজার সদাই, সেমাই, চিনি, মাংস কিনতে হবে। তাহলে তুমি যদি যৌক্তিক চিন্তা করো, বুদ্ধিমতী মেয়ে হয়ে, ছেলে হয়ে, তাহলে বুদ্ধিমান ছেলে হয়ে, তাহলে এই 2 নম্বরে প্রয়োজনীয় অর্থ নয়, 3 নম্বরে ব্যয় করার প্রশ্নই আসে না। তাহলে দেখো 1 নম্বর আকাঙ্ক্ষা আছে তোমার কিন্তু কি নাই, ক্রয় ক্ষমতা নাই বা অর্থ নাই প্রয়োজনীয়, ব্যয় করার ইচ্ছুকও না, সুযোগও নাই। ব্যয় করার ইচ্ছা মানে কি, সুযোগও নাই তোমার। তাহলে এটা তোমার চাহিদা না। তুমি যদি এটা বুঝতে পারতো তাহলে এই জামা নিয়ে তুমি আর চিৎকারও করতে না, কান্নাকাটিও করতে না, আত্মহত্যার প্রশ্ন আসতো না। তার মানে আমরা বুঝলাম যে যদি এই 3টা ফুলফিল করে তাহলেই চাহিদা। দেখো আমরা ভিক্ষুকের কথা বলছি, সেইটার উদাহরণই এখানে দিয়েছে নিচে ওরা। আমরা অনেকগুলো উদাহরণের মধ্যে কলমের উদাহরণ দিলাম, তারপরে আমরা জামার উদাহরণ দিলাম, এরকম আমি আমার এলাকার লোকের গাড়ির উদাহরণ দিলাম। কোনটা চাহিদা হয় হয় না আমি বুঝাইলাম। এরকম তুমি নিজে নিজে অনেক কিছু চিন্তা করে চাহিদার উদাহরণ বানাইতে পারো। এবার আমরা দেখি, একজন ভিক্ষুকের শহরে বাড়ি গাড়ির মালিক হতে চাওয়া চাহিদা না। কেন চাহিদা না? কেন চাহিদা না? শহরে বাড়ি করতে অনেক টাকা লাগবে, গাড়ি করতে অনেক টাকা লাগবে, এটা তার আকাঙ্ক্ষা আছে, বাড়ি করবে, শহরে গাড়ি কিনবে, কিন্তু প্রয়োজনীয় অর্থ 2 নম্বর বা ক্রয় ক্ষমতা এইটা ভিক্ষুকের নাই, আর ব্যয় করার তো প্রশ্নই আসে না। তাহলে এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে একটা আছে মাত্র, আর 2টা নাই ভিক্ষুকের। এই জন্য শহরে বাড়ি করা, গাড়ি করা, গাড়ি বাড়ি এগুলো শহরে করা ভিক্ষুকের জন্য কি নয়। এই যে দেখো, ভিক্ষুকের বাড়ি ও গাড়ির ক্রয়ের সামর্থ্য নাই, মানে টাকা নাই। তাহলে 1 নম্বর তার আকাঙ্ক্ষা বা স্বপ্ন আছে, ইচ্ছা আছে, আর বাকি 2টা নাই বলে এটা ভিক্ষুকের চাহিদা না। তাহলে তুমি বলতে পারো এটা তাহলে ভিক্ষুকের কি? এটা যদি চাহিদা না হয় এটা কি ভিক্ষুকের? এটা তোমার মনে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এই প্রথম পত্রের প্রথম অধ্যায় আছে, সেই অধ্যায় অর্থনীতির মৌলিক সমস্যা, সেইখানে একটা জিনিস পড়ানো হয়, অভাব কি বা অভাব কাকে বলে। এটা কিন্তু এমসিকিউতে আসে, অভাব কি, ঠিক আছে? তাহলে সেইটার এরকম সংজ্ঞা আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। তাহলে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই অভাব বলে। এই যে এইটুক, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে কি বলে? অভাব বলে। এরকম আসতে পারে এমসিকিউতে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে ক খ গ ঘ চাহিদা বলে, যোগান বলে, তারপরে অভাব বলে, কিছুই বলে না। যাই হোক, একটা কিছু বললো, তোমাকে কিন্তু জানতে হবে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে কি বলে? অভাব বলে। বা অভাব কাকে বলে, যদি সৃজনশীলের কথায় আসে অভাব কাকে বলে, তাহলে কিন্তু লিখতে হবে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। তাহলে আজকে আমরা এইটুকু এখনো পর্যন্ত পড়ে ফেললাম। এইবার আমরা যাই অর্থনীতির আরও বেশ কিছু অর্থনীতিবিদ অর্থনীতির সংজ্ঞা দিয়েছে, আমরা সেগুলো একটু দেখতে চেষ্টা করব। দেখি কোন কোন অর্থনীতিবিদ কী কী ধরনের সংজ্ঞা দিয়েছে। এখানে অনেকের সংজ্ঞা আছে, মেনলি আমরা এই 2টা সংজ্ঞা একটু পড়ব, একটু মুখস্থ রাখবো। আর এইগুলা যা আছে এগুলা তোমরা একটু পড়ে নিবা। তাহলে আমরা এই 2টা সংজ্ঞা একটু পড়ে দেখি। অধ্যাপক পেনশন, এই পেনশন মনে রাখবা কীভাবে? সরকারি চাকরি যারা করে এরা রিটায়ারমেন্টে চাকরি থেকে চলে যাওয়ার পর পেনশন পায়, এইভাবে মনে রাখতে পারো যে অধ্যাপক পেনশন। সে কি বলছে? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা 1 নম্বর বৈশিষ্ট্য, অর্থ ব্যয় করার সামর্থ্য 2 নম্বর বৈশিষ্ট্য, এবং ইচ্ছা 3 নম্বর বৈশিষ্ট্য। 3টাকে একসাথে জুড়ে দিচ্ছে। আমরা পড়ছি না? দেখো এইখানে কি বলছি, আকাঙ্ক্ষা, আমরা পড়ছি আকাঙ্ক্ষা, তারপরে প্রয়োজনীয় অর্থ এবং ইচ্ছা। দেখো এই 3টাকে মিলায় শুধু এইখানে দিয়ে দিচ্ছে। দেখো কি বলছে, এই যে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, অর্থ ব্যয়ের সামর্থ্য বা এই যে প্রয়োজনীয় অর্থ বা অর্থ ব্যয়ের সামর্থ্য, মানে প্রয়োজনীয় অর্থ থাকা বা ক্রয় ক্ষমতা থাকা আর ইচ্ছা থাকা। এই 3টা বৈশিষ্ট্য 1 2 3, এই 3টা বৈশিষ্ট্যকে একসাথে মিলায় পেনশন খালি বলে দিছে, নতুন কিছু না। এই 3টা তুমি মুখস্থ করে ফেলবে, 3টা মুখস্থ করলে 3টা যোগ দিয়েই এইটা সে বলে দিছে। তারভাবেই বলতে হবে। তুমি যদি বলো যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রয়োজনীয় অর্থ, ক্রয় ক্ষমতা এবং অর্থ ব্যয়ের ইচ্ছাকেই পেনশন বলছে চাহিদা, পেনশন তো একটু অন্যভাবে বলছে, তার মতো করে গুছায় বলছে, তার মতো করেই শিখতে হবে। কিন্তু বিষয় ওই 3টাই। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, পেছনে তার পেছনে কি অর্থ ব্যয়, আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য এবং ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। এইটা আমরা একটু মুখস্থ করে রাখতে পারি। আর মাঝখানের এগুলোকে আমি বলেছি যে এগুলা তোমরা একটু নিজের মতো করে পড়ে নিবা। আর এই যে রেগান, অর্থনীতিবিদ রেগান কি বলছে, চাহিদার পরিমাণ হলো সেই পরিমাণ দ্রব্য যা ভোক্তা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক। নির্দিষ্ট দামে, ধরো পেঁয়াজ এখন আছে 80 টাকা কেজি বা 90 টাকা কেজি, তুমি কতটুকু কিনতে চাও? এই যে বলছে চাহিদার পরিমাণ হলো সেই পরিমাণ দ্রব্য, আমি 5 কেজি কিনতে চাই, 80 টাকা করে, 5 আটা 40, 400 টাকা, আমি এত দাম বলে আমি 5 কেজি কিনতে চাই মাত্র।
বা 1 কেজি কিনতে চাই, 80 টাকা দিয়ে 1 কেজি, তাহলে কি বলছে? চাহিদার পরিমাণ হলো সেই পরিমাণ দ্রব্য যা ক্রেতা নির্দিষ্ট দামে, নির্দিষ্ট দাম মানে এখন কয় টাকা করে দাম আছে সেইটাই নির্দিষ্ট দাম এখন, তাহলে 80 টাকা, 80 টাকা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক, আমি নির্দিষ্ট দামে 1 কেজি ক্রয় করতে ইচ্ছুক এখন এই 80 টাকা দরে, তাহলে এই 1 কেজি হলো আমার চাহিদা রেগানের অধ্যাপক রেগানের মতে। তাহলে এই 1 কেজি হচ্ছে আমার চাহিদা, চাহিদার পরিমাণ হলো সেই পরিমাণ দ্রব্য যেই পরিমাণ এই নির্দিষ্ট দামে আমি কিনতে চাইছি, এইটাই চাহিদা। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো এবং উপরের বৈশিষ্ট্য, এই সংজ্ঞা এবং এইটা তোমরা একটু পড়ে নেবা। এর ভিত্তিতে চাহিদাকে মোটা দাগে আরেকভাবে বলা হয়েছে, সেইটা আমরা একটু দেখি কিভাবে বলছে। দেখো, উপরের সবগুলা সংজ্ঞা, সব বৈশিষ্ট্য মিলে চাহিদাকে আবার বলছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা বা ক্রেতাগণ, একজন ব্যক্তিও কিনতে পারে, বাজারে শয়ে শয়ে হাজার হাজার লোক করে, এই জন্য বলছে ক্রেতাগণ, এইভাবে বলছে, মানে এই তোমার হচ্ছে বহু বচন হিসাবে বলছে, এইভাবে বলছে ক্রেতাগণ প্রকৃতিতে বা বাজারে সরবরাহকৃত একটি দ্রব্য ও সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত, প্রস্তুত না লিখে আমরা ইচ্ছুক বলতে পারি, প্রস্তুত, ইচ্ছুক বা ক্রয় করে আমরা বলতে পারি, যে পরিমাণ ক্রয় করে তাকে চাহিদা বলে। আমরা এখানে প্রস্তুত, ইচ্ছুক, ক্রয় করে যে কোনো শব্দ দিতে পারি। তাহলে আমরা একটু একটা একটা করে ক্লিয়ার করি বিষয়গুলো। কয়টা জিনিস বলছে আমরা এই যে এই সংজ্ঞাটার মধ্যে, এই যে সংজ্ঞাটা, এর মধ্যে কয়টা জিনিস বলছে সেই জিনিসটা আমরা যদি আমরা দেখি। 1 নম্বরে বলছে একটি নির্দিষ্ট সময়, অবশ্যই নির্দিষ্ট সময় বলতে হবে। সকালে পেঁয়াজ দেখে 80 টাকা কিনে আনো নাই, কমবে বলে কমলেই কিনবো না, বিকালে যায় দেখো 100 টাকা হয়ে গেছে। তাহলে নির্দিষ্ট সময়ের উপর দাম কিন্তু পার্থক্য হয়। সকালে যেই শাক 15 টাকা, বিকালে গেলে একটু শুকায় শুকায় যায় 5 টাকা কম, 10 টাকা কিন্তু বিক্রি করে। তাহলে এই জন্য একটি নির্দিষ্ট সময়, কখন সেটা বারও হইতে পারে, দিনের বিভিন্ন অংশ হইতে পারে, সপ্তাহে, এই সপ্তাহে না আগামী সপ্তাহে, এই মাস না আগামী মাস, এরকম হইতে পারে। যেমন ধান যখন উঠে 600 টাকা 700 টাকা, এখন কিন্তু 1200 টাকা মন। তাহলে নির্দিষ্ট সময়ের উপর দাম নির্ভর করে, এই জন্য নির্দিষ্ট সময় বলা হয়। নির্দিষ্ট দামে, হ্যাঁ, দামটাও কিন্তু সময়ের উপর নির্ভর করে, সকালে একরকম, বিকালে একরকম, ধান যখন উঠে তখন একরকম, আবার এখন আরেক রকম বেশি। তাহলে দুইটা জিনিস শিখলাম, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ক্রেতা বা ক্রেতাগণ, ক্রেতাগণ মানে একজন থাকতে পারে, অনেকজন থাকতে পারে। প্রকৃতিতে বা বাজারে সরবরাহকৃত, প্রকৃতিতে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ, প্রকৃতিতে মানে পৃথিবীতে এই যে জমি জমাতে হয় বা পৃথিবীতে পাওয়া যায় এমন একটা জিনিস। আমি যদি বলি ঘোড়ার ডিম কিনতে চাই, 2 কোটি টাকা দিব, কেউ কি ঘোড়ার ডিম আমাকে দিতে পারবা? কিন্তু মুরগির ডিম বললে যে একটা 200 টাকা দিতে পারবা, কিন্তু কারণ এটা প্রকৃতিতে পাওয়া যায়, দেশে পাওয়া যায়, সমাজে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু ঘোড়ার ডিম পাওয়া যায় না। কিন্তু এই জন্যে প্রকৃতিতে শব্দটা কিন্তু জুড়ে দিছে। এমন কোনো জিনিস বলা যাবে না অলিক যেটা পাওয়া যায় না, ঘোড়ার ডিম, কবুতরের, তুমি বললা যে এই কি বলে বাছুর, কবুতরের বাছুর হয় নাকি, কবুতরের বাচ্চা হয়, এই রকম যেটা পাওয়া যায় না সেই রকম না, প্রকৃতিতে পাওয়া যায় এরকম জিনিস। হ্যাঁ, বাজারে সরবরাহকৃত। আবার প্রকৃতিতে অনেক জিনিস আছে, সব জিনিস বাজারে বিক্রি করতে আনে নাকি মানুষ? সব কিছু আইন দ্বারা সিদ্ধ। তুমি রয়্যাল বেঙ্গল টাইগার বাজারে বিক্রি করতে আনতে পারবা? ধর্ষক থেকে পুলিশ ধরে নিয়ে যাবে। আবার প্রকৃতিতে পাওয়া যায় হেরোইন, গাঁজা, মদ, নানান জিনিস পাওয়া যায়, এটা বেচা প্রকৃতিতে সিদ্ধ নাকি বাংলাদেশে? তাহলে এইটা তুমি প্রকৃতিতে পাইলেও আবার বাজারে এই না সরবরাহ করতে পারবে না, আইনত সিদ্ধ না। এই বিষয়টাও তাহলে এই জন্য জড়িত। বলছে একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ, দ্রব্য ও সেবা, আরও একটা জিনিস এখানে আমাদের, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে এইভাবেই মনে রাখতে হবে। বলছে দ্রব্য, একটি দ্রব্য, এবং বলছে সেবা। দ্রব্য কি, সেবা কি? দ্রব্য সেবা সায়েন্সের পেছনের জ্ঞানের সাথে মিলে যাবে। দ্রব্য হচ্ছে যার বস্তু কাকে বলে, দ্রব্য আর বস্তু একই রকমেরই সংজ্ঞা। হ্যাঁ, বস্তু বলতে তোমরা পড়ছিলা সাধারণ গণিতে, যার আকার আছে, আয়তন আছে, ওজন আছে, ধরা যায়, ছোঁয়া যায়, হ্যাঁ, স্পর্শের অনুভূতি, জায়গায় স্থান দখল করে, তাকে বস্তু। এরকম দ্রব্যের সংজ্ঞাও কিন্তু এটাই, যার আকার আছে, আয়তন আছে, ওজন আছে, স্থান দখল করে, তাকে কিন্তু বলা হয় তোমার বস্তু। আর সেবা কি? যার আকার নাই, আয়তন নাই, ওজন নাই, দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শের অনুভূতি জায়গায় না, কিন্তু তার থেকে উপকার পাওয়া যায়। উপকার মানে উপযোগ পাওয়া যায়। যেমন আমি এই যে এই তুমি যখন ফোনে কথা বলো, ধরো তুমি শুনছো তোমার দাদা বা দাদি বা নানা নানি কেউ অসুস্থ, তুমি অস্থির হয়ে আছো, আল্লাহ তুমি কেমন যেন রাখছো, ভালো রাখো, হ্যাঁ,
কোনো দুর্ঘটনা না ঘটে, বাসার থেকে ফোন দিয়ে তোমাকে জানাইলো হ্যাঁ এখন তো সে ভালো, বেশ ভালো, খাওয়া দাওয়া করছে, এই সেই। তাহলে এই ফোন দিয়ে তোমাকে জানানোর পর তুমি কিন্তু একটু মানসিক শান্তি পাইছো, উপকার পাইছো, ভালো লাগা পাইছো, তৃপ্তি পাইছো। হ্যাঁ, এইরকম ব্যাপারটা কিন্তু তোমার কাজ করে। এই তৃপ্তি, ভালো লাগা, হ্যাঁ, এই জিনিসগুলাকে তোমার বলা হয় উপযোগ, অর্থাৎ শান্তি পাওয়া, ভালো লাগা, এই জিনিসগুলোকে বলা হয় কি উপযোগ। অর্থাৎ ফোনটা কিন্তু এইখানে যখন আসলো তোমার কাছে, এইটা কিন্তু তুমি এইখান থেকে, এইটা এক ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠান ফোন। এই ফোনের মাধ্যমে তুমি কিন্তু এইখানে এই যে কথা বলার মাধ্যমে তুমি কিন্তু এইখান থেকে সেই উপযোগটা পাইলা। আরও যদি ক্লিয়ার করি, আরেকটা উদাহরণ দিই, নার্সের কথা বলি। নার্স কিন্তু এক ধরনের, আমরা বলি নার্স মানে সেবিকা, সে কিন্তু সেবা দেয়। হাসপাতালে গেলে যখন অসুস্থ থাকি, সে নানান ধরনের সেবা দিয়ে থাকে। তুমি নার্সকে ধরতে পারো, কিন্তু নার্সের সেবাকে কি ধরে রাখতে পারবা? ধরতে পারো, নার্সকে ধরা যায়। আমি যদি বলি তুমি সেবাকে ধরো, তো তুমি এই নার্সকে ধরে বললা এই তো ধরছি, আমি তো বলবো যে এটা সেবা না, তো এই তো নার্স, এ তো সেবিকা, তুমি কি সেবিকাকে ধরছো, সেবাকে না। অর্থাৎ সেবা এমন একটা জিনিস যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তার মাধ্যমে মানুষ উপকার পায়। তাহলে সেবা এরকম একটা জিনিস। তাহলে বলছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতাগণ প্রকৃতিতে বাজারে সরবরাহকৃত একটি দ্রব্য সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত বা ক্রয় করে বা ইচ্ছুক তাকে চাহিদা বলে। তাহলে চাহিদার সর্বশেষ সংজ্ঞা আমরা বলতে পারি এইভাবে: একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে ক্রেতা বা ক্রেতাগণ প্রকৃতিতে বা বাজারে সরবরাহকৃত একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে, রাজি থাকে, প্রস্তুত থাকে বা ক্রয় করে তাকে চাহিদা বলে। উপরের তিনটা বৈশিষ্ট্য দিয়েও আমরা বলতে পারি অর্থনীতি চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, আমরা এইভাবেও বলতে পারি যে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, প্রয়োজনীয় অর্থ এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকে কি বলা হয়? চাহিদা বলা হয়। এইভাবে বলতে পারি। আমরা পেনশনের সংজ্ঞাও দিতে পারি। আমরা এই যে পেনশনের পরে আমরা এই সংজ্ঞাও দিতে পারি, রেগানের সংজ্ঞা দিতে পারি, বেনহাম, যার ইচ্ছে এগুলো আমরা দিতে পারি। তাহলে আমরা এইখানে পড়ে ফেললাম যে চাহিদা কাকে বলে, বিস্তারিতভাবে পড়লাম। এখান থেকে এমসিকিউ কি আসতে পারে সেটাও আমরা শুনলাম। এখন আমরা জানবো চাহিদার প্রকারভেদ। চাহিদার প্রকারভেদটা কি সেটা আমরা যদি একটু দেখি, চাহিদার প্রকারভেদটা কি সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব চাহিদার প্রকারভেদটা যদি আমরা একটু দেখি, দেখব চাহিদার প্রকারভেদে বলা হয়েছে 1 নম্বরে বলছে দাম চাহিদা, 2 নম্বরে আয় চাহিদা, আড়াআড়ি চাহিদা, প্রত্যক্ষ ও পরোক্ষ চাহিদা, যুক্ত চাহিদা এবং বিকল্প চাহিদা। অনেকগুলো চাহিদার কথা বলছে। এখন আমরা এক এক করে যদি দেখি, প্রথমে বলছে দাম চাহিদা। দেখো কি বলছে, দামের উপর চাহিদার নির্ভরশীলতাকে দাম চাহিদা বলে। যেমন দাম যদি বেশি হয় তাহলে আমরা কম কিনি, দাম কম হলে বেশি কিনি। যেমন পেঁয়াজ, এখন সবাই কিন্তু কম কম কিনে, অর্থাৎ এই চাহিদা পেঁয়াজ কম কেনার বা পেঁয়াজের চাহিদা কম, এটা দামের উপর নির্ভর করছে। তাহলে এই পেঁয়াজের চাহিদাটাকে আমরা বলতে পারি এটা এক ধরনের দাম চাহিদা, অর্থাৎ দামের উপর এই চাহিদা নির্ভরশীল, কম বেশি কেনা হচ্ছে। সবজির দাম বেড়ে গেছে, সবজি কম কম কিনছে, অর্থাৎ দামের উপর সবজির চাহিদা নির্ভর করছে, এই ধরনের বিষয়গুলো। তারপরে আমরা যাই আয় চাহিদা। আয় চাহিদা কি? আয়ের উপর চাহিদা নির্ভরশীল। কার উপরে চাহিদা নির্ভরশীল? আয়ের উপরে চাহিদা নির্ভরশীল। যদি আয় বেশি হয় তাহলে মানুষ বেশি কিনে বেশি খায়, আয় কম হলে মানুষ কম কিনে কম খায়। তাহলে আয়ের উপর চাহিদা নির্ভর করে, যে চাহিদা নির্ভর করে তাকে কি আয় চাহিদা বলা হয়। আড়াআড়ি চাহিদা। আড়াআড়ি চাহিদার ক্ষেত্রে দুইটা শব্দ আছে, পরিবর্তক আর পরিপূরক দ্রব্য। পরের দিকে অধ্যায়ে এই বিষয় দুইটা আছে, সেইখানে আমরা বিস্তারিত পড়ব। তাহলে আমরা পরিবর্তক আর পরিপূরক দ্রব্য, পরিবর্তক আর পরিপূরক দ্রব্য। পরিবর্তক দ্রব্যর আরেকটা নাম হইল বিকল্প দ্রব্য। পরিবর্তক দ্রব্যের আরেকটা নাম হচ্ছে বিকল্প দ্রব্য। বিকল্প, পরিবর্তক বা বিকল্প, একটার পরিবর্তে আরেকটা যদি ব্যবহার করা যায় তখন তাকে বলা হয় পরিবর্তক বা বিকল্প দ্রব্য। যেমন চায়ের বদলে কফি, গুড়ের বদলে চিনি এরকম ব্যবহার করা যায়, কলমের বদলে কাঠ পেন্সিল ব্যবহার করা যায়, এরকম ভাতের বদলে রুটি খাওয়া যায়। এগুলো একটার পরিবর্তে আরেকটা দিয়ে যদি কাজ চালানো যায় এবং প্রায় সমান উপকারী হয়, সমান কাজই হয়, তখন এগুলোকে বলে পরিবর্তক দ্রব্য। আর পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য কি? একটা ব্যবহার করতে গেলে আরেকটা লাগবেই। মোবাইল চার্জার লাগবেই, ফ্যান চালাইতে গেলে ইলেকট্রিসিটি লাগবেই, গাড়ি চালাইলে পেট্রোল বা অকটেন ডিজেল লাগবেই। একটা চালাইতে গেলে আরেকটা যদি লাগেই, এরকম জুতা পরতে গেলে যদি ফিতা লাগে, শার্ট পরতে গেলে তার সাথে বুতাম, শার্ট বুতাম এইরকম। তারপরে তুমি নাক ফুল পরতে গেলে ফুলের সাথে নিচে একটা হুক লাগে, কিন্তু হুক এরকম। তুমি যদি মাথার
এই যে কি বলে ব্যান্ড বলে, রাবার ব্যান্ডের সাথে চুল লাগবেই, কিন্তু একটা রাবার ব্যান্ড চুল ছাড়া ব্যবহার করতে পারবে না। তাহলে একটা ব্যবহার করতে গেলে যদি আরেকটা লাগে, এরকম দ্রব্যকে বলা হয় পরিপূরক দ্রব্য। একটা ব্যবহার করতে গেলে আরেকটা লাগবে। গাড়ি ব্যবহার করতে গেলে পেট্রোল লাগবেই কিন্তু, বা তেল লাগবেই কিন্তু। এই ধরনের একটার সাথে আরেকটা যদি প্রয়োজন হয়, এগুলোকে বলে পরিপূরক দ্রব্য। এবং এই ক্ষেত্রে এই চাহিদাকে বলা হয় আড়াআড়ি চাহিদা। অর্থাৎ গাড়ি কিনলা, পেট্রোল লাগবেই, তাহলে পেট্রোলের চাহিদা হলো আড়াআড়ি চাহিদা। তুমি শার্ট বানাইলা, বুতাম লাগবেই, এই বুতাম হচ্ছে আড়াআড়ি চাহিদা। তুমি নাকফুল পরবা, কিনলা, নাকফুলের সাথে এই যে চাপটি হুক বলে নিচের দিকে লাগায়, এইটাকে লাগবেই কিন্তু, এটা কিন্তু আড়াআড়ি চাহিদা। এরপরে বলছে প্রত্যক্ষ পরোক্ষ চাহিদা। তুমি চাল চাও আর ভাত খাইতে চাও, কিন্তু চাল তৈরি করার জন্য, ধান তৈরি করার জন্য পেছনে কিন্তু সার লাগতেছে। এই এই ভাতটা হচ্ছে তোমার কাছে প্রত্যক্ষ চাহিদা, এইটাই লাগবে। মানে রুটি খাইতে চাও, আটা লাগবে, বিস্কিট খাইতে চাও, আটা লাগবে, এটা প্রত্যক্ষ চাহিদা। কিন্তু এর পেছনে কি লাগছে তোমার? পানি লাগছে, সার লাগছে, এগুলা কিন্তু ট্রাক্টর লাগছে, এগুলো কিন্তু প্রত্যক্ষ চাহিদা, যেটা সরাসরি লাগছে না কিন্তু পেছনে লাগছে, এগুলাকে বলা হচ্ছে তোমার পরোক্ষ চাহিদা। তাহলে খাদ্য দেখো প্রত্যক্ষ চাহিদা, উৎপাদনের উপকরণ, এই খাদ্য চাল ডাল উৎপাদন করার জন্য পেছনে সার, কৃষক, পানি, ট্রাক্টর, এই ডিজেল পেট্রোল যা লাগছে এইগুলা। তারপরে বলছে যুক্ত চাহিদা। যুক্ত চাহিদা একটার জন্য আরেকটা লাগে। যেমন যদি চা খাও, দুধ লাগে, চা পাতা লাগে, তারপরে তোমার চিনি লাগে। তুমি যদি এই বিল্ডিং করতে যাও, তাহলে যুক্ত চাহিদা, ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, পানি লাগে, এরকম লাগে, এই বিষয়গুলো অনেকগুলো একসাথে লাগে। পরে বলছে বিকল্প চাহিদা। বিকল্প চাহিদা আসলে এই পরিবর্তক চাহিদার মতোই আরেকটা বিষয়, একটার বদলে যদি আরেকটা লাগে। যেমন দেখো এখানে বলছে বিদ্যুতের বাতি, মোমবাতি। বিদ্যুতের বাতি অর্থাৎ লাইটের বদলে তুমি মোম জ্বালাইতে পারো, গুড়ের বদলে তুমি এরকম চিনি দিয়ে কাজ চালায় নিতে পারো, ভাতের বদলে রুটি দিয়ে চালায় নিতে পারো, সেই জিনিসগুলাই কিন্তু এইখানে বলছে। তাহলে এইটুকু আমাদের পড়া হয়ে গেল। এইগুলা কিন্তু কিভাবে এমসিকিউ আসতে পারে, তোমার বলতে পারে এইরকম উঠাই দিতে পারে, দুধ, চা পাতা, চিনি, এটা কি ধরনের চাহিদা, তোমাকে অনেকগুলা দিয়ে দিবে, এগুলো দিয়ে দিবে যে দাম চাহিদা, আয় চাহিদা, আড়াআড়ি, প্রত্যক্ষ চাহিদা, যুক্ত চাহিদা। তোমাকে কিন্তু যুক্ত চাহিদার গোল্লা দিতে হবে। বলতে পারে কোন প্রত্যক্ষ চাহিদা দিল, রুটি, হ্যাঁ, চাল, ধান, হ্যাঁ, এইটা দিল, তাহলে আবার দিল হলো সার। তাহলে কিন্তু এইখানে এই তিনটা কিন্তু হচ্ছে তোমার প্রত্যক্ষ চাহিদা। আর যদি পরোক্ষ চাহিদা, তাহলে সার কিন্তু এইখান থেকে কিন্তু এগুলা আসতে পারে তোমার এমসিকিউতে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো পড়ে ফেললাম। এখন আমরা পড়ব পরের আরেকটা বিষয় আমাদের আছে, সেই জিনিসটা পড়েই আমরা শেষ করে দিব। সেটা হচ্ছে তোমার চাহিদা বিধি। এইটা একটু বলি। তোমরা, আমি বলছিলাম যে সব তুমি জানো, তোমার বাবা জানে, মা জানে, বা তুমি করছো, তুমি জানো। যেমন দেখো, এখন বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে, সবাই পেঁয়াজ কেনা কমাই দিচ্ছে। অর্থাৎ দাম বাড়লে ওই জিনিস আমরা কম কিনি, আবার দাম যদি কমে যায়, পেঁয়াজ 20 টাকা কেজি আসে, তখন কিন্তু সবাই বেশি কিনবে। জলপাই আমি গতকালকে কিনলাম, জলপাই 80 টাকা কেজি কিনলাম, এই 250 গ্রাম কিনেছি, 1 পোয়া কিনেছি। যখন এটা 20 টাকা কেজি আসবে, তখন কিন্তু 5 কেজি কিনবো, কিনে এটা দিয়ে আচার দিব, শুটকি করে আচার দিব, নানানভাবে ভর্তা করে আচার দিব, তারপরে ভর্তা করে খাবো, নানান রকমের খাবো। এখন দাম বেশি বলে অল্প একটু কিনছি, আর যখন দাম কমে যাবে তখন কিন্তু বেশি কিনবে। এটা কি তোমার আজকে এই প্রথম শুনলা আমার কাছে? না, এটা এই জীবনে তুমি অনেকবারই করছো। তোমার বাবাও এই জিনিসটা বাজারে করে, মাও করে। ধরো এই যে চুলে রাবার ব্যান্ড, হ্যাঁ, পেঁচায়, তুমি চিন্তা করলা যদি 5 টাকা করে হয় 2টা কিনবো, বাজারে যায় দেখলে একটা 1 টাকা করে, তাহলে কি 2টা কিনবা? 10 টাকা বাজেট ছিল রাবার ব্যান্ডের, চিন্তা করছিলা 5 টাকা দিয়ে 2টা কিনবা, আর এখন যায় দেখলে 1 টাকা করে, তাহলে কিন্তু তুমি হয় 5টা কিনবা, নয়তো 10টা কিনবা। 10 টাকা দিয়ে 10টা কিনে ফেলতে পারো, বা 5 টাকা দিয়ে যে 5টাই কিনি, এত বেশি লাগবে না। তাহলে দেখো 2টার থেকে চাহিদা কিন্তু 5টা হয়ে গেছে বা 10টা হয়ে গেছে। অর্থাৎ দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়, এবং দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়। পেঁয়াজের ক্ষেত্রে হচ্ছে, এখন সবজি কিনতে গেলেও, তরকারি কিনতে গেলে, কাঁচামরিচের দাম দেখো 20 টাকা কেজি অনেক কিনে ফেলি, আর এখন 220 টাকা কেজি বা 200 টাকা কেজি, এখন কিন্তু 100 গ্রাম কিনি, 50 গ্রাম কিনি, এরকম কিনছি। অর্থাৎ দাম বেড়ে গেলে কম কিনি, আর দাম কমে গেলে বেশি কিনি। এটা তুমি আজকে এই প্রথম শুনলা না, এটা সারা জীবন তুমি দেখতেছোই, তোমার বাবা করতেছো, তুমি করতেছো। সুতরাং আমি বলছিলাম যে অর্থনীতি নতুন কিচ্ছু পড়তে হবে না, সব জিনিস তুমি জানো, জাস্ট মিলায় নিবা। এই যে বিষয়টা, দাম বাড়লে কম কিনি আর কমে গেলে বেশি কিনি, অর্থাৎ দুইটার মধ্যে বিপরীত সম্পর্ক, কার মধ্যে? দুইটা কে এইখানে? এক চাহিদা, দুই দাম। এই দাম এবং চাহিদার মধ্যে প্রথমটা দাম এবং চাহিদা, দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। দাম যদি বেড়ে যায়, দেখো তুমি কাঁচামরিচের দাম বেড়ে 20 টাকা থেকে 200 টাকা হয়ে গেছে, আর আরেকটা জিনিস, দামের সাথে আরেকটা জিনিস কি বলছে? চাহিদাটা দেখো কমে গেছে। দাম বেড়ে গেছে,
আর চাহিদা কমে গেছে, বিপরীত সম্পর্ক। আবার দেখো দাম কমে 20 টাকা কেজি হয়ে গেছে কাঁচামরিচ, তখন চাহিদা বেড়ে গেছে, তখন একটু বেশি বেশি খায়, বেশি বেশি কিনবে, মানুষ বেশি বেশি কিনবে। তাহলে এই দুইটার মধ্যে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। এটা তো তুমি জানোই, কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় লেখার জন্য একটু এর সাথে আর একটু কিছু জানায়, যেমন প্লেটিং বলছিলাম, খাবার টিভিতে অনুষ্ঠানে করে, এরকম প্লেটিং করার জন্য, প্লেটিং না, এখানে খাতায় লেখার জন্য একটু সুন্দর করে তোমাকে বলতে হবে। সেইটাই দেখো বইতে কিভাবে বলছে, দেখো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, অপরিবর্তিতর সাথে এখানে তুমি আরেকটা শব্দ কোনো কোনো বইতে পাবা, অপরিবর্তিতর বদলে বলে স্থির থেকে। তাহলে এই দুইটা শব্দ আমরা বেশি জানলাম, এটা আমি পরে ব্যাখ্যা করতেছি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত বা স্থির থেকে, অপরিবর্তিত মানে থেমে থাকা, স্থির থাকা, পরিবর্তন হবে না। স্বাভাবিক সময়ে, স্বাভাবিক সময়ে, হ্যাঁ, বন্যা কিন্তু স্বাভাবিক সময় না, বন্যা ছাড়া স্বাভাবিক যখন সময় চলে, যুদ্ধের সময় স্বাভাবিক সময় না, ঝড়ের সময় স্বাভাবিক সময় না, যেইটা অস্বাভাবিক, এগুলো অস্বাভাবিক সময়। তাহলে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, তো একটু আগেই আমরা পড়লাম। তাহলে কি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, এবং দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। দাম ও চাহিদার মধ্যে এইরূপ বিপরীত সম্পর্ক, একটু আগেই বলছিলাম, দাম উপর দিক যায়, 200 টাকায় গেছে, আর 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 মরিচের চাহিদা, কাঁচা মরিচের চাহিদা কিন্তু কমে গেছে, অর্থাৎ বিপরীত সম্পর্ক কিন্তু। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়। অর্থাৎ একজন ডানে যায় তো আরেকজন বামে যায়, একজন উপরে যায় তো আরেকজন নিচে যায়, এই ধরনের ব্যাপারটা এদের মধ্যে। তাহলে দাম ও চাহিদার এইরূপ বিপরীত সম্পর্ককে কি বলে? চাহিদা বলে। তাহলে আমরা জেনে ফেললাম, এইটা আমি অন্যান্য অবস্থাগুলো একটু পরে বলতেছি, জাস্ট এইটুকু তুমি মনে রেখে পড়ো। আমি বলছিলাম বিষয়টা তুমি জানো, কিন্তু বই পড়তে হবে, ক্লাসে আসতে হবে একটু সাজায় লেখার জন্য, সেই সাজানোর কাজটাই করছি। সাজাচ্ছি কি দিয়ে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত বা স্থির থেকে, আর কি স্বাভাবিক সময়, এই দুইটা কথা বলতেছি আমরা সাজায় লেখার জন্য, একটু নম্বর পাওয়ার জন্য, খাতায় দেওয়ার জন্য দুইটা শব্দ যোগ করছি, বাকিটা আমি নিজেই জানি, তুমি নিজেই জানো। তাহলে কি বলবো আমরা? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়, এইটুকু আমরা গুছানোর জন্য, সাজানোর জন্য, প্লেটিংয়ের জন্য আমরা এইটুকু পড়লাম। তারপরে কি বলতেছি? কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, এবং দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। ওই জানা কথাটুকুই লিখে দিলে, এইটুকু তুমি আরও এইভাবে, দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে, আর দাম বেড়ে গেলে চাহিদা বেড়ে যাবে, এইভাবেও লিখতে পারো। জাস্ট সামনের দুইটা শব্দ তুমি একটু নিজের থেকে তুমি একটু লিখবা। কী শব্দ? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, অপরিবর্তিত পছন্দ না হলে স্থির থেকেও লিখতে পারো। স্বাভাবিক সময় কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, আর দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে। আর এই দুইটার মধ্যে সম্পর্ক কি একটু আগেই বলছি, কিন্তু আমরা একটা দাম বাইরে যাচ্ছে, আর কাঁচামরিচের চাহিদা বা কেনার পরিমাণ কমে যাচ্ছে। আর তাহলে আমরা বলবো দাম এবং চাহিদার মধ্যে এই বিপরীত সম্পর্ক আছে একটা, এই বিপরীত সম্পর্কটাকেই কী বলে? চাহিদা বিধি বলে। দেখো নতুন কিচ্ছু নাই, তুমি এটা জানোই। তাহলে আমরা চাহিদা বিধি পড়ে ফেললাম, শুধু বাকি থাকলো অন্যান্য অবস্থা কি? অপরিবর্তিত মানে তো স্থির থাকবে, বাড়বে না, কমবে না, এইরকম একটা অবস্থা, এক জায়গা থেকে নড়বে না, এরকম। অন্যান্য অবস্থাটা কি সেইটা আমরা একটু পড়বো, এর নিচেই আছে অন্যান্য অবস্থা কি সেটা। এই দেখো আমি লিখে রাখছি অন্যান্য অবস্থা, বা এগুলোকে বলে চাহিদা বিধির অনুমতিও বলে। যদি বলে চাহিদা বিধির অনুমতিগুলো কি লেখো, তাহলে এইগুলা লিখবা। যদি বলে অন্যান্য অবস্থা বলতে কি বুঝো চাহিদা বিধির, তাহলে এই জিনিসগুলাই লিখবা। অন্যান্য অবস্থা কি থাকে আমরা বলছি, অন্যান্য অবস্থা কি থাকে আরেকবার একটু দেখে আসি। বলছে অন্যান্য অবস্থা কি থাকবে? অপরিবর্তিত থাকবে বা স্থির থাকবে। অন্যান্য অবস্থা কি? অন্যান্য অবস্থা যদি একটা বিড়াল হয়, বিড়াল স্থির থাকবে, ও নড়বেও না, চড়বেও না, সামনে যাবে না, পিছনে যাবে না। যদি ছাগল হয়, ওইটাই স্থির থাকবে, নড়বেও না, চড়বেও না। ছাগল যদি ঘাস খায়, সবসময় ঘাসই খাবে, সে ভাত আর খাবে না। অর্থাৎ যেইটা করে সেটাই করবে, অন্য কিছু করবে না, বিষয়টা এরকম। বা সে যদি দাঁড়ায় থাকে, দাঁড়াই থাকবে, নড়বে না, বাড়বেও না, কমবেও না, এইরকম বিষয়। হ্যাঁ, অন্যান্য অবস্থাগুলা স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে। এক এক করে আমরা দেখি তাহলে অন্যান্য অবস্থাগুলো কি বলছে। ভোক্তার আয় স্থির, স্থির মানে কি? অপরিবর্তিত। ওই যে অন্যান্য অবস্থার মধ্যে একটা বিষয় হচ্ছে ভোক্তার আয়, এটা স্থির থাকবে, অপরিবর্তিত। ভোক্তা মানে কিন্তু একজন ব্যক্তি, এটা আগেই বলছি। এই ব্যক্তি যে আয় করে, চাকরি করে, ব্যবসা করে, মাসে 20,000 টাকা বেতন পায়, 20,000ই, কমবেও না, বাড়বেও না। তাহলে যদি ধরো গত মাসে তোমার বাবা 20,000 টাকা বেতন পাইছে, এই মাসেও 20,000, কিন্তু এই মাসে ইলিশ মাছের দাম 1,000 টাকা কেজি থেকে কমে 300 টাকা কেজি হয়ে গেছে, তাহলে দাম কমছে। ইলিশ মাছের দাম কি করছে? কমছে, 1,000 থেকে 300 হয়ে গেছে। তাহলে আমরা তো বিধিতে কি পড়ে আসছি? আমরা বিধিতে কি পড়ছি? এই যে দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি। তাহলে তোমার বাবা 300 টাকা কেজি ইলিশ মাছ হলে সে কি ইলিশ মাছ বেশি কিনবে না কম কিনবে? তুমিই বলো। তোমার বাবা কি করে?
বেশি কিনে, তুমি এটা আগের থেকেই জানো। তাহলে যদি আয় স্থির থাকে, আয় যদি কি থাকে, স্থির থাকে, আয় যদি স্থির থাকে, এই যে আয় যদি স্থির থাকে, তাহলে দাম কমে গেলে সে কি করবে, বেশি কিনবে। আর যদি 20,000 টাকাই বেতন পায়, ইলিশ মাছ হয়ে গেছে 5,000 টাকা কেজি পয়লা বৈশাখের সময়, সে অন্যান্য বছর 2টা কিনতো পয়লা বৈশাখের সময়, এইবার দাম বেড়ে যাওয়াতে সে কয়টা কিনবে, একটা কিনবে। তাহলে সেইটাই বলছে, আয় যদি স্থির থাকে তাহলে দাম কমলে সে বেশি কিনবে, আর যদি দাম যদি কি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে সে কম কিনবে। তাহলে শর্ত কি, আয় স্থির থাকতে হবে। কিন্তু আয় যদি স্থির না থাকে কি করতে পারে, ধরো তোমার বাবা বেতন পাইতো 20,000 টাকা, চাকরি চলে গেছে 2 মাস আগে, ইলিশ মাছ 300 টাকা কেজি হয়ে গেছে, চাল আর ডাল কিনার লবণ কেনার টাকাই নেই, সে দাম কমলে কি ইলিশ মাছ কিনতে পারবে, কিনতে পারবে না। সে দাম কমলে যে বেশি কেনার কথা সেটা কিন্তু সে কিনতে পারবে না। কারণ কি, তার আয় কি থাকে না, স্থির থাকে না, কি হয়ে গেছে, আয় কমে গেছে গা। এই জন্যই বলা হয়েছে দাম কি থাকবে, এই আয় কি থাকবে, স্থির থাকবে। আয় স্থির থাকলেই সে দাম কমে গেলে বেশি কিনবে, দাম বেড়ে গেলে কম কিনবে। 2 নম্বরটা বলছে বক্তার রুচি অভ্যাস অপরিবর্তিত, রুচি অভ্যাস অপরিবর্তিত। আচ্ছা, তোমরা দোকানে দেখো যে লেখা থাকে 100 টাকা সিগারেট ব্যানসন হচ্ছে 11 টাকা। আমি সিগারেট খাই না, আমিও এরকম দোকানে দেখি। তাহলে ধরো একজন ব্যক্তি সে খুব সিগারেট খায়, খাইতে খাইতে এখন খুব খারাপ অবস্থা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখে দেখে ট্রিটমেন্ট করবে, চেক আপ টেক আপ করে বলছে সিগারেট খেলে কিন্তু আর 3 মাস বাঁচবে, না খাইলে অনেক দিন বাঁচবে। বাড়িতে আসার পর বউ বাচ্চা তার কান্নাকাটি শুরু করছে, সিগারেট খায়ও না খায়ও না, সে ওয়াদা করছে আর খাবে না। এখন পরের দিন যায় দেখে এই 11 টাকার সিগারেট হয়ে গেছে 3 টাকা করে। তার যে অন্যান্য বন্ধু বান্ধব যারা যারা সিগারেট 11 টাকা করে কিনে খাইতো, দাম কমে যাওয়াতে তারা কি বেশি খাবে না কম খাবে, এখন তারা আগের চাইতে বেশি বেশি সিগারেট কিনে খাবে, 2 4 5টা 10টা বেশি কিনে খাবে। কিন্তু এই লোকের অভ্যাস তো চেঞ্জ করে দিছে কে, ডাক্তার চেঞ্জ করে দিছে। কি খাইতে পারবে না, দাম কমলেও কি সে বেশি কিনতে পারবে, কিনবে, সে কিন্তু বেশি কিনবে না, কারণ তার কি হয়ে গেছে, অভ্যাস চেঞ্জ করে দিয়েছে, অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। অভ্যাস যদি অপরিবর্তিত থাকতো আগের মতোই, অপরিবর্তিত মানে কি, আগে খাইতো এখনও খাবেই, এটা হয়তো অপরিবর্তিত অবস্থা, স্থির, আগে খাইতো এখনই ওই কাজেই সে স্থির থাকতো, ওই কাজে অপরিবর্তিত থাকতো। কিন্তু ডাক্তার কিন্তু তার অভ্যাস পরিবর্তন করে দিচ্ছে, তাহলে কিন্তু সে আর এই এই যে দাম বাড়লে কম খাওয়া এবং দাম কমে গেলে বেশি খাওয়া, এই কাজ কিন্তু সে তাহলে আর, অভ্যাস যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু করছে না। কিন্তু অপরিবর্তিত থাকলে আগের মতো খাইতে পারলেই সে কিন্তু দাম কমে গেলে সিগারেট বেশি খেত। ভোক্তা যুক্তিশীল, হ্যাঁ, তুমি চিন্তা করো, তোমাকে ডাক্তার বলছে যে তুমি যদি সিগারেট খাও তাহলে মারা যাবা, এরপরে তুমি যদি সিগারেট খাও তাহলে কি তুমি যুক্তিশীল, বুদ্ধিমান, বুদ্ধিমতী মানুষ? অবশ্যই না। যুক্তিতে বুদ্ধিতে কোনোভাবেই এটা সাপোর্ট করে না যে এই ঝুঁকি নিয়ে আর তোমার এটা খাওয়া। তাহলে যে কাজটা উচিত সেই কাজটাই করা, অন্যায় কাজ না করা, উচিত যেটা সেটাই করা। তারপরে বলছে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির। আমি কিন্তু একটু আগেই বলে আসছি সম্পর্কিত দ্রব্য 2 রকমের, পরিবর্তক, এই যে উপরেই কিন্তু পড়ে আসছি, সম্পর্কিত দ্রব্য 2 রকমের আমরা পড়ে আসছি, যে একটা পরিবর্তক আর একটা হচ্ছে পরিপূরক, সরি, পরিবর্তক আর পরিপূরক। ধরো পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে বলছি গাড়ি এবং পেট্রোল, গাড়ির দাম কমে 30 লাখ টাকার গাড়ি 3 লাখ টাকায় পাওয়া যায়, কি না আনন্দ, গাড়ি কিনে ফেলবো আজকেই, এরকম একটা অবস্থা, তাই না? শুনেই 3 লাখ টাকায় গাড়ি পাওয়া যায়, 30 লাখ টাকার কিনবো না। কিন্তু দেখা গেল পেট্রোল যেটা ছিল 100 টাকা সেটা হয়ে গেছে 700 টাকা কেজি, অকটেন 700 টাকা কেজি। তাহলে গাড়ির দাম কম ছিল, ওই চিন্তায় থাকো, দাম কমলে গাড়ির চাহিদা বাড়বে, অনেক লোক গাড়ি কিনে ফেলবে, কিন্তু তার সাথে সম্পর্কিত দ্রব্যটা কি, পেট্রোল, ডিজেল, অকটেন যেটা, সেটার দাম বেড়ে গেছে 7 গুণ, 700 টাকা। তাহলে গাড়ি চালাইতে যে তেল লাগবে, তেলই তো কিনতে পারবে না, গাড়ি কি কিনবে? তাহলে সম্পর্কিত দামের দ্বারা কিন্তু চাহিদা বাড়বে না কমবে, এই জিনিস কিন্তু প্রভাবিত। এই জন্য বলছে সম্পর্কিত দামের দ্রব্যের দাম এই 100 টাকা থেকে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো বেড়ে কিন্তু 700 হইতে পারবে না। যদি পেট্রোল, ডিজেল, অকটেনের দাম অপরিবর্তিত থাকে, এই যে বলছে এই সম্পর্কিত দ্রব্যের দাম কি থাকবে, স্থির থাকবে বা অপরিবর্তিত। এটা যদি তেলের দাম যদি স্থির থাকে, গাড়ির দাম কমলে গাড়ি কিনা বেড়ে যাবে, এই চাহিদা বিধি কার্যকর হবে, কমলে দাম কমলে চাহিদা বাড়বে সেইটা। পরে বলছে সময় কি থাকবে, স্থির থাকবে। দেখো আইসক্রিম
গরমের দিনে অনেক বেশি খায়। শীতের দিনে ধরো যদি ইউরোপ আমেরিকা যেসব দেশে বরফ পড়ে, বাংলাদেশে এরকম বরফ পড়া শুরু হলো, আর চকবার আইসক্রিম যেটা 25 টাকা সেটা হয়ে গেছে 10 টাকা। বরফ পড়তেছে, মাইনাসে তাপমাত্রা, 4টা সোয়েটার পরে থাকা যায় না। আইসক্রিম 5 টাকা। আজকে কি আইসক্রিম কিনা খাবা? কিনবা? দাম কমছে, দাম কমলে চাহিদা। বিধি বলতেছে দাম কমলে ওই জিনিস বেশি কিনবা, বিধি বলতেছে দাম কমলে ওই জিনিস বেশি কিনবা। কিন্তু সময় তো অপরিবর্তিত নাই, স্থির নাই। শীত চলে আসছে এবং বরফ পড়তেছে, ওই সময় কিন্তু আর চাহিদা বাড়বে না। এই জন্য বলছে সময় যদি স্থির থাকে, স্থির মানে গরমকাল, গরমকালেই যদি দাম কমে যায়, গরমকালেই স্থির আছে, সময়টা পরিবর্তন হয়ে শীতে যায় নাই, গরমকালেই স্থির আছে, তাহলে আইসক্রিমের দাম যদি কমে যায়, তোমার যদি হয়ে যায় 5 টাকা বা 25 টাকা থেকে 15 টাকা, তাহলে কিন্তু চাহিদা বাড়বে, অর্থাৎ বিধি কার্যকর হবে। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে, আর দাম কমে গেলে চাহিদা বাড়বে, সেই জিনিসটা ঘটবে। বাজারে ক্রেতার সংখ্যা স্থির। যদি ক্রেতার সংখ্যা কমে যায়, তুমি জিনিসের দাম যতই কমাও, বাজারে ক্রেতা নাই। ছিল 500 জন থাকার কথা, আছে 50 জন। তুমি দুধ নিয়ে গেছো অনেক লোক বিক্রি করতে বাজারে, দুধের দাম 50 টাকা ছিল, তুমি 40 টাকা করে দিছো, 30 টাকা করে দিছো, তবু কি বিক্রি বাড়বে? কারণ ক্রেতাই তো নাই। আবার উল্টাটা হইতে পারে, ক্রেতার সংখ্যা যদি বেড়ে যায়, এটা ঈদের সময় হয়, শহর থেকে অনেক আত্মীয় স্বজন আসছে, তখন গ্রামের দোকানগুলোতে সাধারণত বেশি চকবার আইসক্রিম, এই টাইপের আইসক্রিম থাকে না, অল্প কিছু থাকে। যখন দোকানদার দেখে অনেক লোকজন আসছে, সবাই এগুলা কিনতেছে, খাইতেছে, তখন কিন্তু দোকানদার দেখে আরে ক্রেতা তো বাইরে গেছে, কাস্টমার বাইরে গেছে, তখন কিন্তু সে 5 টাকা 10 টাকা করে বাড়াই দিয়ে বেচে ওইসব জিনিস। অর্থাৎ ক্রেতা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এই তোমার চাহিদা বিধি কার্যকর হবে না। দাম বাড়ায় দোকানদার বেচলেও কিন্তু কিনে খাবেই, কি করবে, আর কোথাও তো কেনার উপায় নাই। কিন্তু বিধি বলছিল দাম বাড়াইলে বিক্রি কমে যাওয়া বা আইসক্রিম কেনা কমে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু কার্যকর হয় না। এই জন্য বলছি ক্রেতা যদি স্থির থাকে, তাহলে হলো দাম বাড়লে বিক্রয় কমে যাবে, আর দাম কমলে আইসক্রিমের বিক্রয় বেড়ে যাবে। এই জিনিসগুলো এইখানে দেখলাম। তাহলে এইটা আসতে পারে অন্যান্য অবস্থা কি, ওইখানের এই যে চাহিদা বিধির অন্যান্য অবস্থা কি, তাহলে এই যে এইখানে কয়টা কারণ আছে, 4টা 5টা 6টা কারণ, এই 6টা কারণকেই বলবো। আবার অনুমিত শর্ত বললেও এই 6টা কারণকেই আমরা লিখব, এবং এইটার ব্যাখ্যা আসতে পারে। ভোক্তার রায় আয় স্থির বলতে কি বুঝো, তারপরে অভ্যাস অপরিবর্তিত, যুক্তিশীল বলতে কি বুঝো, হ্যাঁ, তারপরে হচ্ছে সম্পর্কিত দাম স্থির, সম্পর্কিত দ্রব্য বলে স্থির কেন থাকবে, সেই যে আমি ব্যাখ্যাগুলো দিলাম প্রত্যেকটা পয়েন্টে, সময় স্থির, এইগুলো শুনে এগুলোই 1 লাইন 2 লাইন করে তোমাকে লিখতে হবে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। অনেক লম্বা ক্লাস হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেছে ক্লাস। আমরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আর আজকের এই ক্লাসটুকুতে আসলে আমরা অনেক গল্প করে পড়ছি, প্রত্যেক ক্লাসে আমরা একটু গল্প করে পড়তে চেষ্টা করব। আর হলো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কারো, তাহলে আমাকে এই লেকচার আপলোড করা হলে তার যে কমেন্ট বক্সে তোমরা হচ্ছে আমাকে এই প্রশ্ন করবা, আমি উত্তর দিতে চেষ্টা করব, এবং আমি সাথে সাথে পারি বা পরে পারি, যখনই পারি আমি সেই অ্যান্সারগুলো দিতে চেষ্টা করব। আর সবাই তোমরা হচ্ছে নাম রুল দিয়ে কমেন্ট করবা। সবাইকে ধন্যবাদ। সবাই বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবা করোনার এই সময়ে, এবং সবাই সুস্থ থাকবা, হ্যাঁ, এবং ক্লাসরুমে সবার সাথে ক্লাস করার প্রত্যাশা রেখেই, সময় সুযোগ যখন হবে তখন সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এই ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবা, হ্যাঁ, আল্লাহ হাফেজ।